প্রধান অতিথি ডক্টর শিরিন শারমিন চৌধুরী, 25শে বৈশাখ এমপি, বিশ্বকবি রবীন্দ্রনাথ মাননীয় স্পিকার, ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। বৃষ্টি স্নাত এই সুন্দর সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ এজাহার খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আজম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমেদ এবং যিনি আজকে স্মারক বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশ্ব আইটিআই এর সভাপতি জনাব রামেন্দু মজুমদার। মঞ্চে উপবিষ্ট আছেন পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা, রবীন্দ্র অনুরাগী উপস্থিত সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের এই উদযাপনের জন্য আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী, সচিব সহ এবং শিল্পকলা একাডেমি মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সকলকেও বিশেষভাবে অভিনন্দন জানাই। রাত্রি হল ভোর, আজি মোর জন্মের সারণ্যপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, ঘরে আসি দিল ডাক 25শে বৈশাখ। এভাবেই প্রতি বছর ডাক দেয় 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 25শে বৈশাখ আমাদের স্মরণ করিয়ে দেয়, হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। প্রতি বছর এই দিন যেন নতুনের বার্তা নিয়ে আসে, আমাদের স্মরণ করিয়ে দেয় জন্মের প্রথম শুভক্ষণ, যা কখনোই কালের আবর্তে বিবর্ণ হয় না, ম্লান হয় না। নতুনকে আলিঙ্গন করে নবজাগরণ নিয়ে আসে এই প্রথম জন্মদিন, প্রাণদীপ্ত এবং উচ্ছল, এবং সেই জন্যেই 25শে বৈশাখ ক্ষয়হীন, যুগ যুগ ধরে অবিনশ্বর চির নতুনের দিল ডাক 25শে বৈশাখ। আর সেই নতুনের বার্তা নিয়ে আমরা উদযাপন করি রবীন্দ্র জন্ম জয়ন্তী। একই ধারাবাহিকতায় আমরা আজকের এই শিল্পকলা একাডেমি এই সভাকক্ষেও সেই উদযাপনে সকলেই একত্রিত হয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা তার জীবনের বিভিন্ন দিকের কথা বলে গেছেন। সাহিত্যকর্ম, বাংলা সাহিত্যকর্মে তার অবদান যে কথা বলে শেষ করা যাবে না, এবং যার প্রসার এবং ব্যক্তি ছাড়া বাংলা সাহিত্যকেই চিন্তা করা যায় না, সেই বিষয়গুলো ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে। আরেকটি বিষয়কে প্রতিপাদ্য রাখা হয়েছে আজকের আলোচনায়, সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু। তাই এই মাহেন্দ্রক্ষণে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রাম ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাঙালির প্রতি সকল বৈষম্য দূরীকরণ করে
তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই তিনি আজীবন সংগ্রাম করেছেন, বারবার কারাবরণ করেছেন এবং ফাঁসির মঞ্চে গিয়েও বাঙালির অধিকারের কথা বলেছেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, আপোষ করেননি। বাঙালির জাতি রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন তিনি। এই বাঙালির আত্মপরিচয় এবং আত্মমর্যাদাই ছিল রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর মধ্যকার নিবিড় যোগসূত্র। রবীন্দ্রনাথ তো বাঙালিকে নিয়ে গেছেন বিশ্বসভায়। জাতির পিতা বঙ্গবন্ধুও 1974 সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু আমাদের জাতীয় সঙ্গীত রূপে বেছে নিয়েছিলেন রবীন্দ্রনাথ রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাই রবীন্দ্রনাথের দর্শন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দর্শন, এই দুটো বিষয়কে একসাথে দেখলে এই একটি বিষয় বারবার প্রতিফলিত হয় যে তার কেন্দ্রে রয়েছে বাঙালির জাতিসত্তা, বাঙালির আত্মপরিচয় এবং আত্মমর্যাদা, যেটা আমরা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু পর্যন্তই খুঁজে পাই। কবিগুরু রবীন্দ্রনাথ তার জীবনের অনেকটা সময় তিনি আমাদের বাংলাদেশে কাটিয়েছেন। এই পূর্ব বাংলায় তিনি পদ্মা নদীর উপরে অনেক সময় তিনি ব্যয় করেছেন। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহে তিনি অনেক সময় পদ্মা নদীর কুল ঘেঁষা এই ঐতিহ্যবাহী শিলাইদহে সময় কাটিয়েছেন। 1889 সাল থেকে প্রায় 1901 সাল পর্যন্ত সেখানে তিনি অবস্থান করেন। শিলাইদহ কুঠিবাড়িতে সাহিত্য চর্চাকালে রচনা করেন বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী, চিত্রা, কণিকা এবং চৈতালির মতন অসংখ্য কবিতা। গল্পগুচ্ছের প্রায় 50টি ছোট গল্প কবি শিলাইদহে বসে লিখেছিলেন। কবির ছোট গল্প পোস্টমাস্টার, কাবুলিওয়ালা অসাধারণ লেখনী, যা শেষ হইয়াও হইল না শেষ। গীতাঞ্জলি কাব্যের অনুবাদের কাজ কবি এখানেই শুরু করেন। পদ্মার বুকে ভেসে বেড়াতেন কবি। কুঠিবাড়ির পাশে বকুলতলা ঘাটে বসে রচনা করেন কালজয়ী গান, যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে। গড়াই নদীতে বোটে বসে লিখেছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। শিলাইদহে বসে রচনা করেন আমার এই পথ চাওয়াতেই আনন্দ, কৃষ্ণকলি আমি তারই বলি। শিলাইদহে কবি রচনা সৃষ্টি করেছে বাংলা সাহিত্যের অমূল্য ভাণ্ডার। তার পাশাপাশি আমরা আরো দেখি যে সিরাজগঞ্জেও, শাহজাদপুরেও, সেখানেও কবি অনেক রচনা করেছেন এবং বাংলা সাহিত্যের সকল ক্ষেত্রেই রবীন্দ্রনাথের ছিল অবাধ বিচরণ। তিনি বাংলা ভাষাভাষীদের জন্য ছিলেন আশীর্বাদ স্বরূপ। বাংলা গানের ভুবনকে তিনি পর্বতসম উচ্চতায় নিয়ে গেছেন। জীবনবোধ এবং সুন্দরের গুণকীর্তন রবীন্দ্রনাথের সকল লেখনীর মাঝে একই সুরে অনুরণিত হয়েছে। সাংসারিক জ্ঞানের হীনতা বর্জিত লেখনীর মাঝে তার মানব প্রেমের পরিচয় পাওয়া যায়। প্রতিটি কাব্যগ্রন্থের মাঝে আমরা দেখেছি মানব প্রেম এবং স্রষ্টার প্রতি তার যে প্রেমের সংমিশ্রণের বিচিত্র এক জীবন দর্শন। অন্তর মাঝে বসি অহরহ মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ বিষয়ে আপন সুর। এখানে কবি তার জীবন দেবতা কবিতার মাঝে স্রষ্টার প্রেমের এক অভূতপূর্ব ধারণা ব্যক্ত করেছেন। কাজেই বলা যেতে পারে যে কবিগুরু তার বিভিন্ন কবিতার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার বন্দনা এবং মানুষের জীবনবোধকে এবং জীবন আদর্শকে সৌন্দর্যমণ্ডিত ভাষায় ফুটিয়ে তুলেছেন। শিলাইদহ, পতিশর, শাহজাদপুর তথা পূর্ব বাংলার সাথে গভীরভাবে মিশেছিল কবি এবং কবির অন্তরে সেটা ছিল সদা স্পষ্ট।
বাংলার মানুষের জীবন সংগ্রাম, দুঃখ বেদনা, বৈষম্য, দারিদ্র্য কবির হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করত। তার লেখনীর মধ্য দিয়ে একজন সমাজ সংস্কারক রূপে সমাজের বিভিন্ন অনাচার অবিচারকে তিনি রুখে দাঁড়ানোর সেই প্রয়াস করেছেন। তার প্রতিবাদী সত্তা নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ছিল সদা সোচ্চার। কবির রচিত ২ বিঘা জমি কবিতাটিতে আমরা সেই অনাচার অবিচারের বিষয়টিকে খুব স্পষ্টভাবেই দেখতে পাই। আমাদের সমাজের যে একটি দিক আছে সেই বিষয়েও কবি দৃষ্টি এড়ায়নি এবং তিনি সেটাকেও এই ২ বিঘা জমি কবিতাতে তুলে ধরেছিলেন। কোট, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এবং এই ধরনের যে অবিচার অনাচারগুলো সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছিল সেগুলোর থেকে বের করে আনার জন্যেই তিনি সদা সচেষ্ট ছিলেন। কবি নিজেই গেয়ে গেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কবির লেখনীতে প্রেম, প্রকৃতি, পূজা, সৃষ্টিকর্তার বন্দনা সকল কিছুই আমরা পাই। আরো পাই মানবতার একটি অনন্য দিক। বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি লিখেছিলেন, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। রবীন্দ্রনাথের লেখনীতে একই সাথে প্রতিবাদ ও সহমর্মিতা প্রকাশ ঘটেছে, যা খুবই বিরল। কঠোর ও কোমলের অপূর্ব সমন্বয় আমরা দেখতে পাই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায়, যেখানে কবি বলেছেন, আমি ভাঙিব পাষাণ কারা, আমি ঢালিব করুণা ধারা। দুটো বিষয়কে তিনি একসাথে নিয়ে এসেছেন। প্রকৃতির চিরন্তন নিয়মের প্রতি ভক্তি জানিয়ে নবীন ও প্রবীণের সম্মিলন, সময়ের প্রবাহে প্রজন্ম থেকে প্রজন্মের বন্ধন দৃঢ়তার সাথে ব্যক্ত করেছেন তিনি। তিনি তরুণদের উদ্দেশ্যে লিখেছেন, ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁচা, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। আবার একই সাথে প্রজন্ম থেকে প্রজন্মের বন্ধন, প্রবীণ এবং নবীনের বন্ধনকে তিনি প্রকাশ করেছেন, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনই বকে ধারা। বাঙালির চিন্তায়, মননে, চেতনার গভীরে, হৃদয়ের অতলে এবং সত্তায় তাই রবীন্দ্রনাথ চিরসমুজ্জ্বল। আমাদের সকল আবেগ, আনন্দ, বেদনা, জয় পরাজয়, প্রেম ভালোবাসা, বিরহ মিলন, প্রার্থনা সকল কিছুতেই আমরা রবীন্দ্রনাথের অভিব্যক্তি খুঁজে পাই। নারী অধিকার, সমাজে নারীর অবস্থান, নারীর প্রতি সম্মান, নারীর প্রতি নিগ্রহ সকল কিছুই চিত্রায়িত হয়েছে তার লেখায়। হৈমন্তী গল্পটি আপনারা যারা পড়েছেন তারা দেখবেন তৎকালীন সমাজ ব্যবস্থায় একজন নারীর জীবনের বাস্তবতাকে তিনি কিভাবে ফুটিয়ে তুলেছেন। আবার নারীর যে অনন্য সম্মানের স্থান সেটাও আমরা দেখতে পাই তার চিত্রাঙ্গদা কাব্যে। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্না নারী। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন সবকিছুর উপরেই সত্য ও সুন্দর বিরাজ করে। আলটিমেটলি ট্রুথ অ্যান্ড বিউটি উড প্রিভেল। বর্তমান বিশ্বায়নের এই দ্রুত ধাবমান গতিতে এই যুদ্ধ চারিপাশে যেভাবে লেগে রয়েছে, সেই পৃথিবীতে স্বস্তির ছায়া কিভাবে পাওয়া যায় সেই বিষয়টিও আমরা রবীন্দ্রনাথের সেই সময়কার দর্শন এবং মূল ভাবনায় দেখি। সকল কিছুর ঊর্ধ্বে সত্য ও সুন্দর বিরাজ করবে। শান্তির বাণী আহরিত হয় ক্ষুব্ধ এই পারিপার্শ্বিকতায়। রবীন্দ্রনাথের এই বিশ্বাস আধার কেটে আলোর পথ দেখায়। আর তাই তিনি লিখেছেন, Clouds come floating into my life, no longer to carry rain or usher storm, but to add color to my sunset sky. সত্য সুন্দরের এই নিরন্তর সাধনা কবিকে আত্মশক্তিতে বলীয়ান ও আত্মবিশ্বাসী করে তোলে। তার সকল ভাবনাকে অর্থবহ করে তোলে। সৃষ্টিশীল লেখনী, গঠনমূলক চিন্তা, কল্পনা মানুষের মননকে গড়ে তোলে, শেপস হিউম্যান মাইন্ড, জীবনবোধকে শানিত করে, তীক্ষ্ণ করে, জাগ্রত করে, চৈতন্যের গভীরে নাড়া দেয়।
আর তাই কবি বলেছেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। সমাজের অনাচার, অবিচার, অত্যাচার, নিপীড়ন যখন তাকে পীড়িত করত, তখন সত্য ও সুন্দরের জয়গান তিনি গেয়ে গেছেন এবং সমাধানের পথও তিনি খুঁজেছেন। তাই বাংলা সাহিত্যে তার উপস্থিতিকে সমাজের এই বিবর্ণতা দূরীকরণের পথিকৃৎ হিসেবেও বলা যায়। কবি ছিলেন ডিসার্নার, হিলার এবং ইন্টারপ্রেটার। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এবং তার খুবই প্রখ্যাত যে গানটি আমরা সবসময় শুনি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, সেখানে কবি যে কথাটি বলেছেন সেটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে ডাকবে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। রবীন্দ্রনাথ এভাবেই বাঙালির মননে, চিন্তায়, দর্শনে, জীবনে প্রজন্ম থেকে প্রজন্ম একাত্ম হয়ে থাকবেন এবং তিনি তার নিজের লেখায় সেই শাশ্বত পরিচয় দিয়ে গেছেন যে তিনি কিভাবে আমাদের মাঝে বেঁচে থাকতে চান। তিনি বলে গেছেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধান অতিথির ভাষণ প্রদানের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠানের এবারের নিবেদন সভাপতির ভাষণ